ড্রাগ মানে কি শুধুমাত্র যেগুলো কমন লেম্যান টার্মে ইউজ করা হয় সেটাই ড্রাগ? লেম্যান টার্মে ড্রাগ কি জন্য ইউজ করা হয়? একদম সাধারণ লোক বলছে ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগ নেয়, তো হোয়াট আর দোজ? সেগুলো কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ড্রাগ? হ্যাঁ হ্যাঁ, কি জন্য ইউজ করা হয় ড্রাগ? ট্রিটমেন্ট। আচ্ছা, ট্রিটমেন্ট ছাড়া? শুধু ট্রিটমেন্টে ইউজ করা যায়? ট্রিটমেন্ট ছাড়া আর কোথাও ইউজ করা যায় কি? হ্যাঁ, ঠিক আছে, সেটাও একটা ইয়ে হলো, কন্ট্রাসেপশন বলছি, ভালো কথা। কন্ট্রাসেপশনের ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড মানে কিসের কন্ট্রাসেপশন, সেটা কি? মানে ড্রাগ যদি ইউজ করা হয় কন্ট্রাসেপশন পারপাস, হ্যাঁ সেটা তো ঠিক আছে, কি ড্রাগ ইউজ করলি সেটা ঠিক আছে। তাহলে ড্রাগের একটা পারপাস হচ্ছে যে ইউজ করছিস, একটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, ঠিক আছে, সেটা ইউজ করা যায়। আর আর বললি কন্ট্রাসেপশনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ড্রাগের একটা ডেফিনেশন আছে, WHO একটা ডেফিনেশন, সাবস্টেন্স অর প্রোডাক্ট হুইচ ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড টু মডিফাই অর এক্সপ্লোর physiological state and pathological condition for the benefit of the recipient. আচ্ছা, কেউ যদি কাউকে যদি খুব হাই ডোজে ড্রাগ অ্যাডমিনিস্টার করে দিলি ফোর্সফুল, তাহলে সেটা কি খুব হাই ডোজও বলছি না, এক্সিডিং দ্য থেরাপিউটিক ডোজ, তাহলে কি সেটা ড্রাগ ইউজ করা যাবে? সেরকম করা যাবে? কেন? সে তো, হ্যাঁ, অ্যাডভার্স এফেক্ট, শুধু অ্যাডভার্স এফেক্ট, টক্সিক এফেক্ট। তাহলে টক্সিক এফেক্ট আর অ্যাডভার্স এফেক্টের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টক্সিক এফেক্ট অ্যান্ড অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন? ঠিক আছে, সেগুলো পড়লো, সাইড এফেক্ট পড়লো, এটা বললো। তাহলে আমার কথা হচ্ছে টক্সিক এফেক্ট, তোদের বইয়ে যদি ড্রাগ, এখনো তো অ্যাড্রেনার্জিক শুরু হয়েছে, তাহলে টক্সিক এফেক্ট কখন হয় আর কখন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হয়? তোকে একটা প্যারাসিটামল দেওয়া হলো, প্যারাসিটামল খেয়ে তোর কিছু একটা অসুবিধা, বা তোকে একটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করতে বলা হলো, কোথাও লেগেছে, ট্রমাতে একটা ট্রমা হয়েছে, কোথাও একটা কেউ পড়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছে, একটা ডাইক্লোফেনাক দিলি, সেটা একটা ডোজ আছে 50 মিলিগ্রাম, তুই বলি দিনে 2 বার করে দিতে বললি, ব্যথা কমে গেল, সেটা একটা। আর তুই মোটামুটি এটা হলো, এবার এইটাতে যে অ্যাসিডিটি হলো বা জিআই ইনটলারেন্স বলতে পারিস, অনেক সময় ডায়রিয়া হয়, অনেক সময় অ্যাসিডিটি হয়, এই প্রবলেমগুলো, দিস আর দ্য অ্যাডভার্স এফেক্ট। তাহলে টক্সিক এফেক্টটা কি? টক্সিক এফেক্ট নিয়ে আলাদা একটা স্ট্রিম আছে, দ্যাট ইজ কল্ড টক্সিকোলজি। এটা কিন্তু ফার্মাকোলজির মধ্যে অতটা আসে না, জাস্ট টাচ করে ছেড়ে দেওয়া হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টক্সিক এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট? এর আগের দিনই বলেছিলাম, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনে যদি ডেফিনেশন বা একটা ওভারঅল আইডিয়া হয়, এনি নক্সিয়াস চেঞ্জ which is suspected due to use of particular drug, এটাকে সাসপেক্ট করা হচ্ছে, within the therapeutic dose range that is used in the human, মানে হিউম্যান একটা ইন্ডিভিজুয়ালের উপর ইউজ করা, যেটা অ্যানিমাল ডোজ নয়, 1 নম্বর। আর সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ রেঞ্জের মধ্যে থাকতে হবে, উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। তো এটা হয়ে গেছে তোদের, হোয়াট ইজ থেরাপিউটিক ইন্ডেক্স? হ্যাঁ, ED50টা বুঝলাম, উপরে, আর তার উপরেরটা কি বললি? মানে কি? টক্সিক ডোজ 50? বই আছে, বই খোল। LD50/ED50, টক্সিক ডোজ লেখা নেই। আচ্ছা, 50 মানে কি এখানে? ED50, LD50, 50% কি? 50% কার? তোর?
তাহলে LD50 বাই ED50 লেথাল ডোজ, তার পাশে লেখা আছে LD মানে লেথাল ডোজ, তার পাশে লেখা আছে 50, ED50 এফেক্টিভ ডোজ 50। আচ্ছা, প্রথমত হচ্ছে এই থেরাপিউটিক ইন্ডেক্স কাদের দেখা হয়? থেরাপিউটিক ইন্ডেক্স কি হিউম্যান ইন্ডিভিজুয়ালে দেখা হয় না হয় না? যদি না হয়, যদি হয় কেন দেখা হয়, যদি না হয় কেন দেখা হয় না? হিউম্যান ইন্ডিভিজুয়ালের উপরে কি LD50 বা ED50 দেখা হবে না হবে না? কেন? না বললেও কেন, হ্যাঁ বললেও কেন? হ্যাঁ হ্যাঁ, পপুলেশনে। পপুলেশনটা হিউম্যান না হিউম্যান নয়? আমার তো কোশ্চেন এটা, হিউম্যানের উপরে দেখা হয় না দেখা হয় না? হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে LD50 মানেটা আগে বলে দিই। হোয়াট ইজ দ্য মিনিং অফ LD50 বাই ED50? কোন একটা পার্টিকুলার ড্রাগ ডোজ, একটা পার্টিকুলার ধর কোন একটা ড্রাগের 100 মিলিগ্রাম, ধরে নে 100 মিলিগ্রাম, একটা লিভিং অর্গানিজম, আমি এখানে হিউম্যান না নন হিউম্যান নিয়ে কোনো কোয়ারিতে আসছি না, একটা লিভিং অর্গানিজমের উপরে অ্যাপ্লাই করা হলো। ধর একটা এক্স পপুলেশন, নাম্বার অফ পপুলেশন ইজ দেয়ার ইজ এক্স, একটা নাম্বার। LD50 মানে হচ্ছে সেই ডোজটায় যদি দেখা গেল 50% মারা গেছে, তাহলে এটা হলো লেথাল ডোজ। একটা পার্টিকুলার ডোজ, একটা পার্টিকুলার পপুলেশন, সেটা হিউম্যান হতে পারে নন হিউম্যান হতে পারে, তোদের জন্য বলছি, হিউম্যান না নন হিউম্যান এখানে ক্লাসিফিকেশন আসছি না, অ্যাপ্লাই করা হলো, তাদের দেখা গেল 50% মারা গেছে, দ্যাট ইজ কল্ড দ্য LD50 ডোজ। সেম ড্রাগ অ্যাপ্লাই করা হলো সেই পপুলেশনের উপরে, আমার একটা টার্গেট থেরাপিউটিক গোল থাকবে। থেরাপিউটিক গোল মানে সেটা এই ড্রাগটার এফেক্টটা কতটা কোয়ান্টিফাইয়েবল, যে সমস্ত ড্রাগ আছে কোয়ান্টিফাই করা গেল বা কোনো একটা স্কেলে কোয়ান্টিফাই, ধর ব্লাড প্রেশার কমানোর জন্য একটা ইউজ করা হলো, আমার একটা টার্গেট ব্লাড প্রেশার থাকবে, সেই টার্গেট ব্লাড প্রেশারটা 50%-এর মধ্যে কোন ডোজে অ্যাচিভ হলো, এটাকেই বলা হয় থেরাপিউটিক ইন্ডেক্স। LD50 বাই ED50 লেথাল ডোজ ইন 50% পপুলেশন, মানে যে ডোজটা অ্যাপ্লাই করলে 50% পপুলেশন মারা যাবে, দ্যাট ইজ কল্ড দ্য LD50। আর এফেক্টিভ ডোজ 50 মানে যে ডোজটা অ্যাপ্লাই করলে 50% পপুলেশনে আমার টার্গেট থেরাপিউটিক ডোজটা এফেক্টটা দেখা যাবে। তাহলে এবার শুনে কি মনে হলো, ইজ ইট অ্যাপ্লিকেবল অন হিউম্যান অর নট? নট। তাহলে এটা থেরাপিউটিক ইন্ডেক্স, ইট ইজ নট অ্যাপ্লিকেবল অন হিউম্যান। লেথাল ডোজ আমরা ড্রাগ ডোজ দিয়ে এটা টেস্ট করে দেখতে পারি না 50টা লোক মারা গেল কিনা, তাহলে ইট ইজ অলওয়েজ অন অ্যানিমালস। ঠিক আছে, তাহলে থেরাপিউটিক উইন্ডো কি? হোয়াট ইজ থেরাপিউটিক উইন্ডো? পড়ানো হয়ে গেছে তো সব, থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক উইন্ডো, থেরাপিউটিক জানালা নাকি উইন্ডো, মনের জানালার মতো থেরাপিউটিক উইন্ডো। হোয়াট ইজ থেরাপিউটিক উইন্ডো? কোন দুটো ডোজ? লেথাল ডোজ আর ইডি। আচ্ছা, তাহলে এর মাঝে হচ্ছে উইন্ডোটা, তার মানে লেথাল এফেক্টিভ ডোজ 50 নয়, ভালো দিক বললি একটা, তাহলে লেথাল ডোজ যদি 49 জন মারা যায় তাহলে সেই ডোজটা কি দেওয়া যাবে? তাহলে তো LD50 হলো না, LD49 হয়ে গেল, তাহলে এর মধ্যে তো এই ডোজ রেঞ্জটাও পড়ছে। হোয়াট ইজ থেরাপিউটিক উইন্ডো? আমাদের একটা কোনো ড্রাগ যদি অ্যাপ্লাই করা হয়, একটা থেরাপিউটিক গোল থাকে বা থেরাপিউটিক অ্যাচিভমেন্ট থাকে। থেরাপিউটিক অ্যাচিভমেন্ট কি কি দিয়ে করা? একটা হচ্ছে এফিকেসি, একটা মিনিমাম আমাকে একটা এফিকেসি না হলে আমার সেই ড্রাগটা দিয়ে কোনো লাভ নেই। সাব থেরাপিউটিক ডোজ, এগুলোকে বলা হয় সাব থেরাপিউটিক ডোজ, সেটা দিয়ে আমার সবসময় লাভ হবে না। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপ হতে হবে, পার্টিকুলার ইন্ডিকেশন থাকতে হবে,
ড্রাগ ডোজ ডিউরেশন ফ্রিকোয়েন্সি এগুলো সব ঠিকঠাক থাকতে হবে, তাহলে তাকে যদি আমি একটা ড্রাগ দিই তাকে সাব থেরাপিউটিক ডোজে দিলে কাজ হবে না। ঠিক আছে, তার জন্য একটা স্পেসিফিক ডোজ রেঞ্জ আছে বা থেরাপিউটিক উইন্ডো আছে। সেই থেরাপিউটিক উইন্ডো মানে হচ্ছে একটা এফিকেসি দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, মিনিমাম অ্যাকসেপ্টেবল এফিকেসি যে ডোজে প্রডিউস হচ্ছে, মিনিমাম অ্যাকসেপ্টেবল এফিকেসি, আর এদিকে ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট। মিনিমাম এফিকেসিটা মিনিমাম না হলে তখন আমার কিন্তু ওই অ্যাডভার্স এফেক্ট নিয়ে চিন্তা করে লাভ নেই। তাহলে মিনিমাম অ্যাকসেপ্টেবল এফিকেসি আর এদিকে হচ্ছে ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট, এর মধ্যে যে ডোজ রেঞ্জটা থাকবে, নিশ্চয়ই একটা ডোজের 1 মিলিগ্রামে যা এফেক্ট হবে 5 মিলিগ্রামে এফেক্টও বাড়তে পারে, অ্যাডভার্স এফেক্টও বাড়তে পারে, সেটা কতটা পর্যন্ত টলারেবল সেটা আমাকে দেখতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য থেরাপিউটিক উইন্ডো। এবার কিছু কিছু ড্রাগের আছে দেখবি ন্যারো থেরাপিউটিক উইন্ডো, খুব বেশি এদিক ওদিক ড্রাগ ডোজ করা যায় না। ন্যারো থেরাপিউটিক উইন্ডো, কারো কারো আছে ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, অল্প ডোজ বাড়ালেই সেটা লেথাল ডোজের দিকে চলে যেতে পারে, সেটা হিউম্যানের না হয় অ্যানিম্যালের, যে অ্যানিম্যাল থেকেই ডেটাগুলোকে এক্সট্রাপোলেট করা হয়, তো যে কোনো একটা বডি সারফেস এরিয়ার ওপরে, ওয়েটের ওপরে, তার কার্ডিয়াক অ্যাক্টিভিটির উপরে বিভিন্ন রকম প্যারামিটার নিয়ে হিউম্যান আর অ্যানিমালের সাথে কম্পেয়ার করে যখন ফেজ 1 ট্রায়ালে আসছে, প্রি ক্লিনিক্যাল স্টাডিজ থেকে ফেজ 1-এ আসছে, তখন অ্যানিম্যালের উপরে যে ড্রাগ অ্যাপ্লাই করা হলো সেই ডেটা এক্সট্রাপোলেট করা হয় হিউম্যানের উপরে। এক্সট্রাপোলেট মনে করা হয় এই ডোজটা যদি এই অ্যানিম্যালের জন্য সুইটেবল হয়, এর যেটা হিউম্যান ডোজ সেটা এরকম হতে পারে, এক্সট্রাপোলেশন বলা হয়, এক্সট্রাপোলেশন। তাহলে থেরাপিউটিক এখানে গেল একটা ইন্ডেক্স, হোয়াট ইজ থেরাপি, দ্যাট ইজ অলওয়েজ এক্সপেরিমেন্টেড অন অ্যানিমালস। থেরাপিউটিক উইন্ডো সেটা একটা মিনিমাম অ্যাকসেপ্টেবল এফিকেসি, অ্যান্ড আরেকটা হলো ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট, এর মধ্যে যেটা থাকবে দ্যাট ইজ কল্ড দ্য থেরাপিউটিক উইন্ডো। আচ্ছা, হোয়াট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি? হোয়াট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি, এগুলো সব থেকে বেশি কোশ্চেন এখান থেকেই আসে। যদি দেখিস জেনারেল ফার্মার কোশ্চেনগুলো দেখিস সেগুলো এখান থেকে আসে, হোয়াট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি। এরপরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে আমি কবে হবে, ফেব্রুয়ারি মার্চ মাসে হতে পারে, ফেব্রুয়ারিতে হবে হয়তো। ফার্স্ট কোশ্চেন এরকম দিয়ে শুরু হবে যে হোয়াট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি? ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ, দেখেই বল, অসুবিধা নেই। ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ, তারপরে হ্যাঁ তারপরে ধর একটা ড্রাগ তুই অ্যাপ্লাই করলি, একটা ড্রাগ কোনো একটা ধর প্রোপ্রানোলল, তোতে অ্যাড্রেনার্জিক হয়ে গেছে, প্রোপ্রানোলল কি গ্রুপ অফ ড্রাগ? ব্লাড। হ্যাঁ, এই সমস্ত বাজে অ্যান্সার যদি এখানে এই দুদিন আগে অ্যাড্রেনার্জিক পড়ানো হয়েছে, তারপর বলছে বিয়ের বিটা ব্লকার, সিলেক্টিভ না নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপ্রানোলল। আচ্ছা, প্রোপ্রানোলল ধর তুই অ্যাডমিনিস্টার করলি কোনো একটা পারপাসে, এবার সেটা যখন সিস্টেমিক সার্কুলেশনে অ্যাবজর্ব হলো তখন দিলি তুই 100 মিলিগ্রাম, গিয়ে পৌঁছালো 30 মিলিগ্রাম, তাহলে 30 মিলিগ্রামই এবার তোর এফেক্ট তৈরি করলো, যা করার করলো, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি কত হলো? কেন? সিস্টেমিক সার্কুলেশন তো ও তো পৌঁছালো, তো 30 মিলিগ্রাম পৌঁছালো, বাকিটা হচ্ছে প্রোপ্রানোলল, ধরে নে প্রোপ্রানোলল একটা কম্পাউন্ড একটা চেঞ্জ হয়ে পৌঁছালো, সেটাও তো ব্লাডেই পৌঁছালো। প্রোপ্রানোলল ইজ চেঞ্জড or metabolized to something। 70 মিলিগ্রাম যেটা, সেটা হয়তো প্রোপ্রানোলল, একটা প্রোপ্রানোলল এক্স একটা কম্পাউন্ডে পৌঁছে দিয়ে ব্লাডে পৌঁছালো, আর বাকিটা প্রোপ্রানোলল হিসেবে যেরকম ভাবে দেওয়া হয়েছে সেরকম ভাবে পৌঁছালো। তাহলে কেন বলছিস বায়ো অ্যাভেলেবিলিটি 30 মিলিগ্রাম? এটার পুরোটাই তো পৌঁছালো, ক্যাচ পয়েন্ট কোনটা?
হ্যাঁ হ্যাঁ, মেটাবলিজমটাকে মানে কিভাবে ধরবো আমি? তাহলে তো আমাকে ডেফিনেশনে সেটাকে এক্সক্লুড নয় ইনক্লুড করতে হবে, হয় এক্সক্লুড করতে হবে নয় ইনক্লুড করতে হবে। কি অ্যাবজর্পশন তো হলো, তো পুরোটাই অ্যাবজর্ব, ধর তুই ধরলে পুরোটাই অ্যাবজর্পশন। আবার প্রোপ্রানোলল তুই যদি আইভি দিচ্ছিস তাহলে পার্থক্যটা কি হলো? তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি পার্থক্যটা কি হলো? সেটা তো ইনফরমেশন, সেটা তো একটা ইনফরমেশন। সেটা তুই কেন একটা বাইরের একটা বাচ্চা ছেলেকে মুখস্থ করিয়ে দেবো, সে দেখবি সারা জীবন বলতে থাকবে। তোর সাথে ওর নলেজের পার্থক্য কি হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড হিম অর হার? একজনকে তুই বাইরে পড়িয়ে দে, কাউকে একজন যে জানে না, মেডিকেল পড়ছে না, তাকে বলে দে আইভিতে দিলে, ইন্ট্রাভেনাস রুটে দিলে বায়োঅ্যাভেলেবিলিটি 100%, এটা সারা জীবন আপনি মনে রাখবেন বা তুমি মনে রাখবে। It is the fraction of the drug that reaches the systemic circulation in unchanged form. That is the catchment area. Unchanged form. চেঞ্জ হয়ে গেলে অসুবিধা আছে। তাহলে যতটা আনচেঞ্জ ফর্মে পৌঁছাবে, দ্যাট ইজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি। ওই প্রোপ্রানোলল এক্স কম্পাউন্ড যেটা, সেটা যদি 70 মিলিগ্রাম হয়ে যায় আর 30% যদি প্রোপ্রানোলল হিসাবেই পৌঁছায় যে ফর্মে দেওয়া হলো, তাহলে এটা হলো 30%, যেটা হলো ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ দ্যাট রিচেস, ফ্র্যাকশন মানে কত পার্সেন্ট, ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ দ্যাট রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জ ফর্ম। সেই জন্য যদি আইভি রুটে দেওয়া হয়, ইন্ট্রাভেনাস ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে যদি অ্যাপ্লাই করা হয়, if a drug is applied directly in the systemic circulation, then the no drug is wasted or metabolized. মানে before reaching the systemic circulation no drug is metabolized, কারণ ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে অ্যাডমিনিস্ট্রেট করা হচ্ছে। So the bioavailability is 100% in case of intravenous route. বোঝা গেল? ইন্ট্রাভেনাস রুট। আচ্ছা, হোয়াট ইজ বায়োইকুইভ্যালেন্স? করছে, হ্যাঁ একই ডোজ হলো, তার সেটা কি মানে ভ্যারিয়েশন রেঞ্জ কোনো একটা স্পেসিফাই করা আছে? Is there is any specification? Is there is any specification bioequivalence? এক্সাম্পল মোটামুটি ঠিক আছে, ধর প্যারাসিটামল দুটো কোম্পানি তৈরি করছে, এক্স কোম্পানি ওয়াই কোম্পানি, দুজনেরই 500 মিলিগ্রাম 500 মিলিগ্রাম। When X and Y called bioequivalent? সমান হতে হবে এক্স্যাক্টলি, যদি একটু এদিক ওদিক হয়, যদি একটা দেখা গেলো 70%, একটা দেখা গেলো 75%, তাহলে কত পার্সেন্ট ধরবো? তাহলে সেটা বায়োইকুইভ্যালেন্ট হবে। দেখবি এটা কতটা, সবই যদি বলে দিই তাহলে হবে কি করে? বায়োইকুইভ্যালেন্সের একটা ভ্যারিয়েশন আছে, সেটা ভ্যারিয়েশনটা কত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে বায়োইকুইভ্যালেন্স হলো, আচ্ছা হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড হোয়াই ইট ইজ কল্ড অ্যাপারেন্ট? দেখবি যদি লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন দেখিস, যে কোশ্চেন পেপার বা আমাদের ট্রাইমেস্টার যেগুলো হচ্ছে, মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেগুলো হচ্ছে, সেগুলোতে খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড হোয়াই ইট ইজ কল্ড অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন? বল। প্লাজমার মধ্যে ড্রাগের যে কনসেন্ট্রেশন আছে সেটার ইকুয়ালি, মানে আমাদের শরীরের মধ্যে যে হাইপোথেটিক্যাল ভলিউম যেটা রয়েছে সেখানটাতে, মানে সেখানে যেখানে ড্রাগটা দেওয়া হচ্ছে তার সাথে যতটা ড্রাগ প্লাজমায় পৌঁছালো তার রেশিও তো নয়, এটা রেশিও না ঠিক বলে একদম স্পেসিফিক্যালি ম্যাথামেটিক্যাল ইয়ে দেওয়া রয়েছে তার সাপেক্ষে। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, হোয়াইট ইজ কল্ড অ্যাপারেন্ট, প্রথম যে কোশ্চেনটা আছে, হোয়াইট ইজ কল্ড অ্যাপারেন্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তো প্রথমে যে অ্যাপারেন্ট, প্রথমেই অ্যাজিউম করে নেওয়া হয়, প্রথমে ধরা হয় অ্যাজিউম বডি অ্যাজ এ সিঙ্গেল হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট। ইজ ওয়ার বডি ইজ সিঙ্গেল হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট?
এখানে বোনস রয়েছে, বোনসের ডেন্সিটি একরকম, তার ভেতরে ম্যারো, বোন ম্যারো রয়েছে, তার ডেন্সিটি একরকম, মাসেলস রয়েছে, স্কিনস রয়েছে, লিগামেন্টস রয়েছে, টেন্ডন রয়েছে, ব্লাড মানে লিকুইড রয়েছে, লিম্ফ রয়েছে, তার প্রতিটার কনসিস্টেন্সি আলাদা। তাহলে এটা কোনোদিনই হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট নয়। বডি ইজ নট অ্যান হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট। লিভারের কনসিস্টেন্সি আলাদা, হার্টের আলাদা, লাংসের আলাদা। তাহলে যেখানে এত ভ্যারিয়েশন, সেখানে প্রথমেই বলে দেওয়া হচ্ছে এগুলো সব নালিফাই করে দাও, আলাদা করে ধরার দরকার নেই। অ্যাজিউম বডি অ্যাজ এ সিঙ্গেল হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট অ্যান্ড অ্যাজিউম দ্যাট, তারপরে অ্যাজিউম করতে বলা হচ্ছে যে একটা ড্রাগ যেটা অ্যাপ্লাই করা হয়েছে, কোনো একটা অ্যাডমিনিস্টার করা হয়েছে, মেবি আইভি রুট, মেবি ওরাল রুট অর এনি আদার রুটে, তারপরে একটা ড্রাগ অ্যাটেইনস এ প্লাজমা কনসেন্ট্রেশন, ড্রাগ অ্যাটেইনস এ প্লাজমা কনসেন্ট্রেশন, একটা প্লাজমা কনসেন্ট্রেশনে যদি সিস্টেমিক্যালি ড্রাগ অ্যাপ্লাই করা, একটা সিস্টেমিক রুট আছে, একটা লোকাল রুট আছে, তাই তো? সিস্টেমিক্যালি অ্যাপ্লাই করা হলো, ড্রাগ অ্যাচিভস অ্যান্ড প্লাজমা কনসেন্ট্রেশন, অ্যাজিউমিং দ্যাট drug is distributed throughout the body at the concentration which is equal to plasma concentration, and আরেকটা বলছে যে assume body as a single homogeneous compartment। তাহলে এইগুলো গেল আমার কি কি ধরছি আমি, তাই তো? এইবার যে পরিমাণ ড্রাগ অ্যাপ্লাই করা হলো, সেই ড্রাগটা সেম প্লাজমা কনসেন্ট্রেশন, ধর 1 মাইক্রোগ্রাম পার এমএল করে ডিস্ট্রিবিউটেড হয়েছে বডিতে, প্লাজমাতে 1 মাইক্রোগ্রাম, একটা অ্যাট এ সার্টেন পয়েন্ট 1 মাইক্রোগ্রাম পার এমএল এ ড্রাগ অ্যাটেন্স এ কনসেন্ট্রেশন, ঠিক আছে? প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাটেন্ড করলো, সেই ড্রাগটা ধরে নেওয়া যাক 500 মিলিগ্রাম অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই 500 মিলিগ্রাম কন্টেইন করতে যতটা ভলিউম লাগবে, তাহলে দ্যাট ইজ কল্ড দ্য অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। বোঝা গেল? অ্যাজিউম বডি অ্যাজ এ সিঙ্গেল হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট, প্রথমে ধরে নিতে হবে বডিটা সিঙ্গেল হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট, একটা গেল। When a drug is applied via any systemic route, drug achieves and plasma concentration। এবার এই প্লাজমা কনসেন্ট্রেশনটাকে ধরতে হবে যে এই কনসেন্ট্রেশনেই ড্রাগটা পুরো ওই সিঙ্গেল হোমোজিনিয়াস কম্পার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড, নট আনইভেনলি, ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে? এবার কোনো একটা ড্রাগ, এবার যদি একটা ইয়ে দেওয়া হয়, এক্সাম্পল দিলে বুঝতে পারবি। এইবার যদি কোনো একটা ড্রাগে ধর 500 মিলিগ্রাম অ্যাপ্লাই করা হয়েছে, ধর না আইভিতেই দেওয়া হয়েছে, সেটা আফটার দ্য অ্যাবজর্পশন ফেজ হলো, অ্যাবজর্পশন ফেজের পরে পিকে পৌঁছালো হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার এমএল হয়তো কনসেন্ট্রেশনে পৌঁছালো। এই 1 মাইক্রোগ্রাম পার এমএল এই কনসেন্ট্রেশনটাকে ধরে এই ড্রাগটা পুরো বডিতে ডিস্ট্রিবিউটেড করে হয়ে যাচ্ছে। এবার অ্যাপ্লাইড ড্রাগ কত? 500 মিলিগ্রাম আমি করেছি, তাহলে এই 500 মিলিগ্রাম যদি অ্যাপ্লাই করি, তাহলে 1 মাইক্রোগ্রাম পার এমএল যদি আমার কনসেন্ট্রেশন হয়, তাহলে কতটা ভলিউমের মধ্যে এই 500 মিলিগ্রাম ডিস্ট্রিবিউটেড আছে? হোয়াট ইজ দ্য ভলিউম রিকোয়ার্ড টু কন্টেইন দ্য ড্রাগ ফুললি? কনসেন্ট্রেশনটা কি? ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইকুয়ালস টু প্লাজমা কনসেন্ট্রেশন। তাহলে যে ভলিউমটা আসবে, তাহলে কি অ্যাপ্লাইড ড্রাগ কত হিসাব করে দেখ, একটা 500 মিলিগ্রাম, না করলে বুঝতে পারবি না, দিয়ে তারপরে ওইখানে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এদিক ওদিক ছড়াবি, যেটা কমনলি হয়। 500 মিলিগ্রাম যদি কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করা হয়, খাতা পেন কই রে ভাই, একটু বের কর, না ক্যালকুলেটরই বের কর, তো মোবাইল আছে, সবার পকেটেই মোবাইল আছে। 500 মিলিগ্রাম 1 মাইক্রোগ্রাম পার এমএল এই কনসেন্ট্রেশনে যদি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে কতটা ভলিউম লাগবে? হোয়াট ইজ দ্য ভলিউম? 500 মিলিগ্রাম 1 মাইক্রোগ্রাম পার এমএল, তাহলে ভলিউম কতটা রাখবে? 500 মিলিগ্রাম মানে 500 ইন্টু 1000, 500 লিটার আসবে মনে হয়। কত আছে?
কনসেন্ট্রেশন 1 মাইক্রোগ্রাম পার ml, অ্যাপ্লাইড ড্রাগ 500 মিলিগ্রাম। তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম রিকোয়ার্ড টু কন্টেইন দ্য হোল ড্রাগ? কতটা লাগবে, কি করতে হবে বল, একজন কেউ বল, চাঁদা তুলেই বল, কি করতে হবে বল। মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রামে কনভার্ট করলি, তাহলে 500 মিলিগ্রাম ইন্টু 1000, তাহলে এত হলো এত মাইক্রোগ্রাম, এটা হলো। নেক্সট কি করতে হবে, নেক্সট কি করতে হবে? যদি কনসেন্ট্রেশন হয় 1 মাইক্রোগ্রাম পার ml, তাহলে এই যে কত আসলো 3 আর 3 2 আর 3 5 5 লাখ মাইক্রোগ্রাম, এইটা কতটা ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে? হ্যাঁ 5 লাখ ml, 5 লাখ ml মানে কত, কত লিটার, কত দিয়ে ভাগ করতে হবে? ডিনোমিনেটর কি হবে? 5 লাখ ml ইকুয়ালস টু কত, কত 500 লিটার, 500 লিটার। তাহলে এই 500 লিটার হলো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এই 500 লিটারের মধ্যে ড্রাগটা ডিস্ট্রিবিউটেড আছে ইভেনলি when the concentration is equals to plasma concentration, that is here 1 microgram per ml. তাহলে কি করতে হলো? অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন, তাই তো? সেটাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন, অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ দ্যাট ইজ অ্যাডমিনিস্টার্ড। এবার যদি বায়োঅ্যাভেলেবিলিটি কম হয়, ফ্র্যাকশন যদি আসে, বায়োঅ্যাভেলেবিলিটি যদি কম হয়, 100 মিলিগ্রাম দেওয়া হয়েছিল 80 মিলিগ্রাম পৌঁছালো, তাহলে কি হবে? ফ্র্যাকশন তাহলে যে পরিমাণ ড্রাগটা পৌঁছালো সেটার উপরে করতে হবে, তাই তো? যে পরিমাণ যদি 100 মিলিগ্রাম ড্রাগ না পৌঁছায় তাহলে তো হবে না, সিস্টেমিক সার্কুলেশনে যতটা পৌঁছাবে তার উপরে করতে হবে, এইটার উপর বেশ। হ্যাঁ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি যেটা হবে দেখবি, ওটাতে হিসাব করে দেখবি, যেহেতু এখানে এই কমে যাচ্ছে, কমে যাবে না, সরি, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়বে, বিকজ অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ রিচেস কম, ড্রাগ অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ রিচেস ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন রিডিউসড, ঠিক আছে? তাহলে কিন্তু প্লাজমা কনসেন্ট্রেশন যেটা থাকছে সেটা, তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তো বাড়বে, কারণ যে ড্রাগটা অ্যাপ্লাই করেছে, ধর 100 মিলিগ্রাম ভাবছিলি, 100 মিলিগ্রাম 1 মাইক্রোগ্রাম পার ml করে ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে তার এগেইনস্টে একটা আসবে। তাহলে এবার যদি 80 মিলিগ্রাম যদি পৌঁছায় অরিজিনালি, তাহলে কি হবে? তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আরো বেড়ে যাবে। হিসাব কর, কি বলছিস? হ্যাঁ এটা ম্যাথামেটিক্যাল একটু জিনিসপত্র আছে, সেটা একটু বুঝে দেখ, তাহলেই হবে। যেই ধরে নে 500 মিলিগ্রাম তো ওখানে আছে, 5 লাখ ml হলো, 5 লাখ ml হলো তো 500 মিলিগ্রাম। এবার 1 মাইক্রোগ্রাম পার ml হিসাবে ডিস্ট্রিবিউটেড, এবার যদি 400 মিলিগ্রাম যদি পৌঁছায় তাহলে কত হবে? 4 লাখ ml। এইবার যদি সেটা যদি 500 মিলিগ্রাম ml অ্যাপ্লাই করা হয়েছিল, অথচ 400 পৌঁছালো, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 80% বায়োঅ্যাভেলেবিলিটি হলো। তাহলে তো যে ড্রাগটা অ্যাপ্লাই করেছিল সেটা তো 500 ml প্রথমে তো ছিল, কিন্তু পৌঁছালো 400, ঠিক আছে? তখন তো সেখানে হচ্ছে 80% আসবে, 80% আসলে তখন বায়োঅ্যাভেলেবিলিটি একটা চেঞ্জ হবে, এই ইয়েতে একটা চেঞ্জ হবে, হ্যাঁ ওইদিকে চলে আসবে, ঠিক আছে? দেখবি ওখানে একটা ইয়ে আছে, আমি এখানে ম্যাথমেটিক্যাল করা যেত, বাট টাইম লাগবে বলে আমি করছি না। নেক্সট কিন্তু কনসেপ্টটা হচ্ছে এই, ঠিক আছে? বায়োঅ্যাভেলেবিলিটি যদি কম হয় তখন একটা রিলেশনশিপ হয়, সেটা একটু দেখবি, ঠিক আছে? সেটা লজিক্যালি আছে, হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপ করলে বোঝা যাবে, ঠিক আছে? ফ্র্যাকশন যেটা হবে সেটা কিভাবে হবে, ঠিক আছে?
আচ্ছা নেক্সট হচ্ছে তোদের একটা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কোন ড্রাগের ক্ষেত্রে বেশি হয়। হোয়েন একটা ড্রাগ, দুটো ড্রাগ, একটা ড্রাগের প্রোটিন বাইন্ড ক্যাপাবিলিটি খুব বেশি, প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাবিলিটি খুব বেশি, তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে না কম হবে? কেন? হ্যাঁ হ্যাঁ বল। Because as it is highly bound to plasma protein, highly bound, তাহলে কি প্লাজমা কনসেন্ট্রেশনটা গ্রেটার অ্যাচিভ হবে। প্লাজমা কনসেন্ট্রেশন যদি গ্রেটার অ্যাচিভ হয় তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি হবে? কমে যাবে, তাই তো? তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম হলে ডিস্ট্রিবিউশনটা ধরে নিতে হবে টোটালি ইয়েতে কম, তাহলে ভলিউম। এবার যদি কোনো একটা ড্রাগ হাই লিপিড সলিউবেল হয়, হাইলি লিপিড সলিউবেল, লিপিড সলিউবেল হলে সুবিধা কি? ইজিলি আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন গুলো ইজিলি ক্রস করবে, বিকজ ইট ইজ কম্পোজড অফ, বায়োলজিক্যাল মেমব্রেনে কি থাকে? লিপিড, প্রোটিন, লিপিড, তাই তো? তাহলে দে ক্যান ক্রস ইজিলি দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। তাহলে এই যে বায়োলজিক্যাল মেমব্রেন যদি ইজি ক্রস করতে পারে তাহলে যে আমাদের ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের দিকে বেশি ড্রাগ ডিসেমিনেটেড হবে বা ছড়িয়ে যাবে। সো দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য প্লাজমা কনসেন্ট্রেশন। মানে আমি যদি সোললি এটা ধরি, এখন যদি মাল্টিপল ফ্যাক্টর থাকে সেটা আলাদা ব্যাপার। তাহলে যদি প্রচুর লিপিড সলিউবেল হয় তাহলে দে ক্যান ডিস্ট্রিবিউটেড থ্রু টিস্যুস, টিস্যুতে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন কম হবে। প্লাজমা কনসেন্ট্রেশন কম হয়ে গেলে তখন কি হবে? ভলিউম ডিস্ট্রিবিউশন, ভলিউম ডিস্ট্রিবিউশন অনেক বেড়ে যাবে। এইবার এইখানে আসে তোদের কিসের কনসেপ্ট? লোডিং ডোজ। লোডিং ডোজ। তা লোডিং ডোজ কেন লাগছে? লোডিং ডোজ কেন লাগছে? কোনো একটা ড্রাগ যদি হাইলি লিপিড সলিউবেল হয় তাহলে সেই ড্রাগটা যদি অ্যাপ্লাই করা হয় ইনিশিয়ালি তো প্রচুর পরিমাণে বডিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তাহলে সেখানে প্লাজমা কনসেন্ট্রেশন যেটা আমাদের দরকার, থেরাপিউটিক প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে গেলে যে ডোজটা ইনিশিয়ালি হয়তো বেশি দিতে হবে, দ্য ডোজ ইজ রিকোয়ার্ড হায়ার দ্যান দ্য কনভেনশনাল ডোজ, বিকজ অ্যাজ দ্য ড্রাগ ডিস্ট্রিবিউটেড হাইলি ইন আওয়ার বডি, প্রচুর ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, তাহলে প্লাজমাতে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তাহলে থেরাপিউটিক প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ হচ্ছে না, তখনই আসছে লোডিং ডোজের ব্যাপারটা। দেন দেয়ার ইজ দ্য কনসেপ্ট অফ লোডিং ডোজ, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ, তাহলে এইখানে লোডিং ডোজ লাগবে সবার ক্ষেত্রে, কিন্তু লোডিং ডোজ ইজ নট রিকোয়ার্ড ফর অল ড্রাগ। লোডিং ডোজ কাদের ক্ষেত্রে দরকার হচ্ছে? ড্রাগ দ্যাট হ্যাভিং হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বা বলতে পারিস হাই লিপিড সলিউবিলিটি, তাদের ক্ষেত্রে লোডিং ডোজ ব্যাপারটা আসছে। লোডিং ডোজের পরে আসছে মেইনটেনেন্স ডোজ। মেইনটেনেন্স ডোজ কিভাবে দেওয়া হয়? হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন? এখানে রয়েছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, লোডিং ডোজ অ্যান্ড মেইনটেনেন্স ডোজ। লোডিং ডোজ অ্যান্ড মেইনটেনেন্স ডোজ, তা লোডিং ডোজের ইয়ে কি, মানে ম্যাথামেটিক্যাল, থেরাপিউটিক কনসেন্ট্রেশনটাকে সেম রাখার জন্য হ্যাঁ সেটা তো মেইনটেনেন্স ডোজ। মেইনটেনেন্স ডোজে কি দেওয়া, কি করে কি দেখা হয়? হোয়াট ইজ দ্যাট মেইনটেনেন্স ডোজ? কিসের উপর ডিপেন্ড করে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মেজারিং এ মেইনটেনেন্স ডোজ, বা মেইনটেনেন্স ডোজটা কিসের উপর ডিপেন্ড করবে? ভলিউম ডিস্ট্রিবিউশন না, খুব একটা নয়। ইট ডিপেন্ডস অন ক্লিয়ারেন্স, ইট ডিপেন্ডস অন ক্লিয়ারেন্স, বিকজ ক্লিয়ারেন্স যে পরিমাণ ড্রাগটা হয়ে গেছে সেটাকে রিপ্লেস করার জন্য উই নিড দ্য মেইনটেনেন্স ডোজ। তাহলে মেইনটেনেন্স ডোজের একটা এখানে একটা ম্যাথামেটিক্যাল ইয়ে রয়েছে, ফর্মুলাই বলতে পারিস, হ্যাঁ, স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন ইনটু ক্লিয়ারেন্স, সেটাই হচ্ছে ডোজ রেট। এবার যদি
বায়োঅ্যাভেলেবিলিটি যদি 100% হয় তাহলে তো ভালো কথা, আর বায়োঅ্যাভেলেবিলিটি যদি কম হয় তখন একটু ড্রাগটা কিরকম লাগবে, বেশি লাগবে না কম লাগবে? ড্রাগটা বেশি লাগবে। তাহলে ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ যেটা ছিল, যে কোনো একটা ড্রাগে যদি 80% পৌঁছায় তাহলে 0.8 ফ্র্যাকশন, তাহলে সেটা ফ্র্যাকশনটা নিচে চলে আসবে। সিপিএসএস স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন ইনটু ক্লিয়ারেন্স বাই ফ্র্যাকশন যেটা রয়েছে, বইয়ে রয়েছে, দেখ বই খুললে পেয়েই যাই, সমস্ত ফর্মুলাগুলো একটা একটা করে দেওয়া আছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা হচ্ছে এই, মেনটেনেন্স ডোজ ডিপেন্ডস অন দ্য মেইনলি অন দ্য ক্লিয়ারেন্স। The main important factor that determines the maintenance dose, that is the clearance. এবার যদি একরকম মেনটেনেন্স ডোজ রয়েছে বা একরকম ডোজ রেট রয়েছে, সেখান থেকে অন্য ডোজ রেটে যাব, তাহলে কি করতে হবে? কোন একটা পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে কি ফিক্স থাকে? একটা টি হাফ মোটামুটি ফিক্স থাকে, টি হাফ। আর কি ফিক্স থাকে? ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স ফিক্স থাকে, তাই তো? তাহলে ডোজ রেট ইকুয়াল টু কি ছিল? ডোজ রেট ইকুয়াল টু, মানে যে ডোজ রেট ঠিক করা হচ্ছিল, ডোজ রেটটা কিসের উপর ডিপেন্ড? ক্লিয়ারেন্সের উপর। ওটা ডিপেন্ড করছিল কার উপর? সিপিএসএস। সিপিএসএস মানে এটা কি ছিল না, স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন, সি তারপরে নিচে লেখা থাকতো পিএসএস, স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন। সি মানে কনসেন্ট্রেশন, পি ফর প্লাজমা অ্যান্ড এসএস ফর স্টেডি স্টেট, দ্যাট ইজ কল্ড দ্য সিপিএসএস। সিপিএসএস ইন্টু ক্লিয়ারেন্স ইকুয়ালস টু ডোজ রেট, তাই তো? তাহলে কোনো একটা ড্রাগের, পার্টিকুলার ড্রাগের যদি ডোজ রেট, মানে আমাকে যদি সিপিএসএস চেঞ্জ করতে হয়, যে আমাকে দেখা গেলো হায়ার যেতে হবে অথবা লোয়ার ডোজ রেটে, লোয়ার প্লাজমা কনসেন্ট্রেশনে যেতে হবে, তাহলে কি করতে হবে? সেখানে ডোজ রেট আমাকে চেঞ্জ করতে হবে। সেই ডোজ রেটটা কিভাবে চেঞ্জ করা হয়? How the dose rate is changed according to requirement of the steady state plasma concentration. ড্রাগের ক্ষেত্রে ক্লিয়ারেন্স ইজ, কোনো একটা পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে, ফর এ পার্টিকুলার ড্রাগ ক্লিয়ারেন্স ইজ ফিক্সড উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। সব কিন্তু এটা ধরে নিতে হবে, উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। ক্লিয়ারেন্স এখানে মানে কি হলো? হোয়াট ইজ দ্য, এখানে ক্লিয়ারেন্স কি হলো? ডোজ রেট বাই সিপিএসএস ইকুয়াল টু ক্লিয়ারেন্স। তাহলে ক্লিয়ারেন্স আছে, দেখ ডোজ রেট বাই সিপিএসএস ইকুয়ালস টু ক্লিয়ারেন্স। তাহলে মেজার্ড, মানে অলরেডি যেটা সিপিএসএস রয়েছে আর যেটা আমার টার্গেট সিপিএসএস, কিন্তু ক্লিয়ারেন্সটা ইকুয়ালসই থাকবে, তাহলে ক্লিয়ারেন্স ইকুয়াল টু, যদি অলরেডি যেটা যে ডোজ রেটে দেওয়া হয়েছে, মানে প্রিভিয়াস ডোজ রেট, ক্লিয়ারেন্স ইকুয়াল টু প্রিভিয়াস ডোজ রেট বা অলরেডি অ্যান্ড ডিভাইডেড বাই মেজার্ড সিপিএসএস। ঠিক আছে? একটু বইটা খোল, বইটা খুললে বুঝতে পারবি, নাহলে আমি যেটা বলছি পুরোটা বুঝতে পারবি না। ক্লিয়ারেন্স ইকুয়ালস টু, যদি তাহলে কোনো একটা পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে এই ক্লিয়ারেন্সটা ফিক্সড, ঠিক আছে? তাহলে ক্লিয়ারেন্স যদি ফিক্স থাকে, কোনো একটা ড্রাগের যদি আমি সিপিএসএস চেঞ্জ করতে হয়, এটাকে যদি আপস্কেল করতে হয় বা ডাউন স্কেল করতে হয়, হয় বাড়াতে হবে কোনো একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে আমি একটা পার্টিকুলার পেশেন্টের দেখছি, কোনো একটা পার্টিকুলার ড্রাগের আমাকে স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে বা কমাতে হবে, চেঞ্জ করতে হবে। তা সেটা একটা রয়েছে, অলরেডি একটা সিপিএসএস রয়েছে, এইটা ইকুয়ালস টু ক্লিয়ারেন্স, ঠিক আছে? আবার ক্লিয়ারেন্স
এবার যদি এইটা এখানে দুটো ইকুয়ালস টু ইয়ে করে দিই, এটা দুটোর ক্ষেত্রে ক্লিয়ারেন্সটা ইকুয়ালস, যাই মেজার্ড ক্লিয়ারেন্সটা একই থাকবে, বিকজ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ ফর এ পার্টিকুলার ড্রাগ ক্লিয়ারেন্স ইজ ফিক্সড। তাহলে সেখানে ক্লিয়ারেন্স ইকুয়াল টু ডোজ রেট বাই সিপিএসএস, স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন। তাহলে এইখান থেকেই নিউ ডোজ রেট বাই টার্গেট সিপিএসএস ইকুয়ালস টু প্রিভিয়াস ডোজ রেট বাই মেজার্ড সিপিএসএস, দুটোর ক্ষেত্রেই যেটা ফিক্স সেটা হচ্ছে ক্লিয়ারেন্স। এবার এটার সাথে এটা করে দিলে, যদি আমার প্রিভিয়াস ডোজ রেট জানা থাকে, মেজার্ড সিপিএস অলরেডি স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনটা কত সেটা যদি আমার নোন থাকে, তাহলে টার্গেট সিপিএসএস আমি কোথায় যেতে চাইছি, আমার স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনটা কি হবে সেটাও যদি আমি জানি, তাহলে একমাত্র আননোন ফ্যাক্টর নিউ ডোজ রেট, তাহলে নিউ ডোজ রেটটা আমি জেনে যাব। তাহলে এইভাবে নিউ ডোজ রেট, কোনো একটা পার্টিকুলার ডোজ রেটকে যদি আমি চেঞ্জ করি অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট টু অ্যাচিভ দ্য চেঞ্জড স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন, তাহলে আমার এই ফর্মুলা ইউজ করলেই হবে। ঠিক আছে, তাহলে এটা হলো ডোজ রেট। আচ্ছা, নেক্সট হচ্ছে তোদের এলিমিনেশনের কিছু কিছু টপিকস, যেগুলো এগুলো লাগে বলে বলছি। এলিমিনেশন হোয়াট, এলিমিনেশনের আগে হচ্ছে মেটাবলিজম, ড্রাগ মেটাবলিজম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, why the metabolism of drug is required in our body? লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল, মানে নন পোলার কম্পাউন্ড থেকে পোলার কম্পাউন্ডে কনভার্সন। আর একটা তো এটা গেল, আর what is prodrug? It is the inactive form of the drug that is administered in our body and upon administration metabolically changed to active ingredient or those producing therapeutic effect, তাই তো? তাহলে প্রোড্রাগে কি মেটাবলিজমের রোল আছে না নেই? আছে তো। তার মানে it is required for conversion of inactive drug to active drug। হলো, আর কি হতে পারে? একটা বললি লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল টু ফ্যাসিলিটেট এক্সক্রিশন থ্রু কিডনি, তাহলে সেখানে একটা ড্রাগকে অ্যাক্টিভ ড্রাগ ছিল, সেটাকে আমি ইনঅ্যাক্টিভ করতে পারি, বা তার ফ্যাসিলিটেট এক্সক্রিশন সেটা হতে পারে। আর টু প্রডিউস অ্যাক্টিভ ড্রাগ টু লেস অ্যাক্টিভ ড্রাগ, টু প্রডিউস অ্যাক্টিভ ড্রাগ টু লেস অ্যাক্টিভ ড্রাগ। অনেক ড্রাগস রয়েছে that is administered in our body and they are metabolically converted to less active molecule. They are producing the same effect, they are producing the but in lesser degree, same effect in lesser degree বা any other effect. Active drug to inactive drug, inactive drug to active drug, and active to less active drug. These are the purpose of metabolism. What are the stages of drug metabolism? One is phase 1 metabolism, another is phase 2 metabolism. What are the reaction carried out in phase 1 reaction? একটা যে oxidation, reduction, hydrolysis, cyclization and decyclization. What are the main enzymes responsible for the oxidation? Cytochrome P450 enzymes. Cytochrome P450 enzymes. Cytochrome P450 enzymes, most common cytochrome P450 enzymes that is responsible for drug metabolism. হ্যাঁ, কোনটা? CYP3A4 3A5, CYP3A4 3A5, এটা মোস্ট কমন।
CYP3A4 এছাড়া আর কি কি রয়েছে CYP2C9, CYP2C19, CYP2D6, CYP2B6, 2A6 and multi more, প্রচুর রয়েছে আরো। আচ্ছা, what are the drug metabolized by the CYP3A4, 3A5? Any example মনে আছে? অনেকগুলো ড্রাগ হয়, যেমন ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, এগুলো এখন অতটা সড়গড় নয় তোদের। ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, মিডাজোলাম, ট্রায়াজোলাম, অ্যালফেন্টানিল, লোভাস্ট্যাটিন, এরকম অনেক ড্রাগ রয়েছে। স্টেরয়েড, ট্যামক্সিফেন, ড্যাপসোন, লিডোকেইন, কুইনিডিন, টারফেনাডিন, ইটোপোসাইড, টেনিপোসাইড, দিস আর and few are anti-cancer drugs also, ঠিক আছে। এগুলো these are metabolized commonly via the CYP3A4, 3A5। আচ্ছা, অক্সিডেশন গেল, এছাড়া আরো আছে CYP2C9, 2C19, এগুলো যত পড়বি তত জানতে পারবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কতগুলো ফেজ 2 তে, ঠিক আছে। রিডাকশনে বলতো কি কি এক্সাম্পল? এগুলো খুব কমন কোশ্চেন, কি ডেসক্রাইব or enumerate the phases of metabolism, drug metabolism and give an example of each। প্রতিটার একটা করে এক্সাম্পল চাই। 6 থেকে 7 নম্বরের এটা কোশ্চেন আছে, 6 নম্বর খুব লাইকলি। এরকম টোটাল যে কটা রিঅ্যাকশনের নাম আছে, ফেজ 1 এ 5টা আর ফেজ 2 তে 6টা কি 7টা ফেজ 2 রিঅ্যাকশন, আর একটা দুটো করে এক্সাম্পল, তাহলে পুরো নম্বরই দিয়ে দেওয়া হয়, কোথাও নম্বর কোনো কাটা হয় না, ঠিক আছে। তাহলে রিডাকশনে কিছু এক্সাম্পল। রিডাকশন মানে কি? রিমুভাল অফ অক্সিজেন অর অ্যাডিশন অফ হাইড্রোজেন, তাই তো। তাহলে হোয়াট আর দ্য ড্রাগ মেটাবলাইজড বাই দ্য রিডাকশন? রিডাকশনে কি কি ড্রাগ মেটাবলাইজড হয়? এক্সাম্পল অন্তত একটা দুটো। ক্লোরাল হাইড্রেট, ক্লোরামফেনিকল, ওয়ারফারিন, হ্যালোথেন, বইয়ে খুব ভালোভাবে আছে। ক্লোরাল হাইড্রেট, ক্লোরামফেনিকল, ওয়ারফারিন, হ্যালোথেন, এর বাইরেও অনেক ড্রাগ আছে, এর মধ্যে কিছু এক্সাম্পল, ঠিক আছে, অন্তত একটা করে এক্সাম্পল। হাইড্রোলাইসিস মানে addition of H2O, then the drug got lysed, then the chemical got lysed। হাইড্রোলাইসিস এ কি কি হয়? প্রোকেইনামাইড, লিডোকেইন, প্রোকেইন, কোলিন এস্টার্স, অ্যাসপিরিন, ইন্ডোমেথাসিন, কার্বামাজেপিন ইপোক্সাইড, pethidine, oxytocin, these are metabolized by the hydrolysis। 1 or 2 example is enough for your exam purpose। এরপরে সাইক্লাইজেশন। সাইক্লাইজেশনে কমনলি একটা ড্রাগের মধ্যে খুব কমই আছে, যেগুলো হচ্ছে প্রোগ্রুয়ানিল। প্রোগ্রুয়ানিল ইজ কনভার্টেড টু সাইক্লোগুয়ানাইল। অ্যান্ড ডিসাইক্লাইজেশনে একটা ফেনিটোইন, বারবিচুরেটস আর দ্য এক্সাম্পল অফ ডিসাইক্লাইজেশন। অ্যান্ড নেক্সট, দিস আর কল্ড সিনথেটিক রিয়াকশন। Phase 1 reaction is called synthetic reaction। Then phase 2, phase 2 তে কি কি হয় রে? phase 2 কে কি বলে? কনজুগেশন। কনজুগেশন কি কি কনজুগেশন হয় phase 2 তে? phase 2 তে glucuronosyl transferase, glucuronide conjugation, and enzyme required glucuronosyl transferase। অ্যাসিডাইলেশন, তারপরে আর কি আছে? মিথাইলেশন, আর কি আছে? সালফেশন, আর কি আছে? গ্লুটাথিয়ন কনজুগেশন, গ্লাইসিন কনজুগেশন অ্যান্ড রাইবোনিউক্লিক অ্যাসিড কনভার্সন। রাইবোনিউক্লিয়াস এর অ্যাক্টিভিটির জন্য রাইবোনিউক্লিক অ্যাসিড কনভার্সন, ঠিক আছে। তাহলে এবার কি? গ্লুটাথিয়ন প্রথমে আছে গ্লুকিউরোনাইড কনজুগেশন। গ্লুকিউরোনাইডে কি কি হয়? একটা দুটো এক্সাম্পল। বিলিরুবিন হয়, মরফিন হয়, মেট্রোনিডাজল হয়, ডায়াজেপাম, লোরাজেপাম, ঠিক আছে, অ্যাসপিরিন, প্যারাসিটামল, ক্লোরামফেনিকল, দিস আর মেটাবলাইজড বাই দ্য গ্লুকিউরোনাইড কনজুগেশন। নেক্সট হচ্ছে অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন কোন কোন ড্রাগে অ্যাসিটাইলেশন হয়? কমনলি
বল, শিপ ড্রাগ বলে কিছু নেই বাবা। শিপটা একটা নিউমোনিক, মাছি মারা কেরানির মতো করলে হবে? শিপ সেটা হচ্ছে নিউমোনিক বলা হয়। সালফোনামাইড, হাইড্রালাজিন, আইসোনিয়াজাইড, প্রোকেইনামাইড, P for পাজ, প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, ড্যাপসন হয়, আর হয় ক্লোনাজেপাম, ক্লোনাজেপামও থাকে। তাহলে এগুলোকে শিপ দিয়ে মনে রাখা হয়। SHIP, সালফোনামাইড, when it is important, ফ্রিউ G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে এই ড্রাগ অ্যাপ্লাই করলে হিমোলাইটিক অ্যানিমিয়ার চান্সেস বাড়ে। G6PD means glucose 6-phosphate dehydrogenase. Those individual who are genetically deficient to these enzymes, those are responsible না, তাদের ক্ষেত্রে যদি এই ড্রাগ অ্যাপ্লাই করা যায়, those are metabolized by the acetylation procedure, there is a higher chance of developing hemolytic anemia in this individual. ঠিক আছে, এটা হচ্ছে SHIP, সালফোনামাইড। অ্যাসিটাইলেশন, মিথাইলেশনে কি কি ড্রাগ? মিথাইলেশন, and what is the enzyme responsible for acetylation? N-acetyl transferase. N-acetyl transferase এর সাবটাইপ আছে N, টাইপ 1, টাইপ 2, NAT1, NAT2, N-acetyl transferase টাইপ 1, টাইপ 2 আছে, স্লো অ্যাসিটাইলেটর, ফাস্ট অ্যাসিটাইলেটর। আচ্ছা, মিথাইলেশনে কি কি হয়? What are the drug metabolized by the methylation? Adrenaline, histamine, nicotinic acid, marcaptopurine, captopril, methyl dropa, and many more. আরো অনেক ড্রাগ আছে, those are metabolized by the methylation. নেক্সট হচ্ছে সালফেশন। সালফেশন দিয়ে অ্যাড্রেনাল স্টেরয়েড অ্যান্ড সেক্স স্টেরয়েড, এছাড়া মিথাইল ডোপা, ক্লোরামফেনিকল, দিস আর মেটাবোলাইজড বাই দ্য সালফেশন। গ্লুটাথিয়ন কনজুগেশন, গ্লাইসিনে কোন কনজুগেশন কি কি হয়? নিকোটিনিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড and any other drug containing the carboxylic acid group, that is metabolized by the glycine conjugation. Glutathione conjugation, most common example প্যারাসিটামল, প্যারাসিটামল পয়জনিং এ বোঝা যায় গ্লুটাথিয়ন কনজুগেশন। এছাড়া মেনি অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ মেটাবোলাইজড বাই দ্য গ্লুটাথিয়ন কনজুগেশন। মেনি অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ মেটাবোলাইজড অলসো বাই দ্য রাইবোনিউক্লিক অ্যাসিড পাথওয়ে। হয় অ্যাক্টিভেশন হচ্ছে অথবা ডিঅ্যাক্টিভেশন হচ্ছে, পিউরিন ডেরিভেটিভ আর পিরিমিডিন ডেরিভেটিভে কনভার্টেড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ ফার্মাকোজেনোমিক্স অ্যান্ড হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স? কমন কোশ্চেন। What is pharmacogenomics and what is pharmacogenetics? What is pharmacogenomics and what is pharmacogenetics? আচ্ছা, inter-individual variability in drug response and studying the genetic relevance বা চেঞ্জেস ইন দ্য জেনেটিক রিলিভেন্স, মানে জেনেটিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে যদি ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন ইন দ্য ড্রাগ রেসপন্স হয়, মানে ড্রাগসের রেসপন্সের সাথে জেনেটিক্সের কি মানে কি রিলেশন, সেইটা যদি স্টাডি করা হয়, দ্যাট ইজ কল্ড দ্য ফার্মাকোজেনেটিক্স। And application of the pharmacogenetics knowledge for therapeutic purpose, that is the pharmacogenomics. এই যে G6PD deficient patient, it is an genetic change, genetic polymorphism in the G6PD coding region. So G6PD is less effective or maybe less produced, so the
drug that is metabolized by the acetylation pathway সেগুলোকে আমাকে লেস অ্যাপ্লাই করতে হবে ইন দোজ পপুলেশন। তাহলে ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ ফর থেরাপিউটিক পারপাস, এটা হচ্ছে ফার্মাকোজেনোমিক্স। আর স্টাডিং দ্য ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন অফ দ্য ড্রাগ রেসপন্স ইন রেসপন্স টু জেনেটিক্স, দ্যাট ইজ দ্য ফার্মাকোজেনেটিক্স। এটাও খুব কমনলি কোশ্চেন আসে, হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স অ্যান্ড হোয়াট ইজ ফার্মাকোজেনোমিক্স অ্যান্ড গিভ সাম এক্সাম্পলস। ঠিক আছে, আচ্ছা হোয়াট ইজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, হোয়াট ইজ জিরো অর্ডার কাইনেটিক্স? দিস ইজ অলসো ভেরি কমন কোশ্চেন, এটাই লাস্ট। হোয়াট ইজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, হোয়াট ইজ জিরো অর্ডার কাইনেটিক্স? This is the kinetics of elimination. Kinetics of elimination. What is first order kinetics? What is zero order kinetics? বল। তার মানে একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স অ্যান্ড জিরো অর্ডার কাইনেটিক্স। ড্রাগ কনসেন্ট্রেশন ভ্যারিজ উইথ, ড্রাগ কনসেন্ট্রেশন যত বাড়বে সেটাকে ধরে নেওয়া হয় ভ্যারিজ উইথ ড্রাগ মেটাবলিজম। কনসেন্ট্রেশন যত বাড়বে সেটা মেটাবলিজম ভ্যারিজ উইথ। তাহলে একটা বলা হচ্ছে when a fixed amount of the drug is metabolized per unit time, that is called the zero order kinetics. Fixed amount of the drug metabolized per unit time, that is called the zero order kinetics of metabolism. And when a fixed fraction of the drug is metabolized per unit time, fixed fraction of the drug metabolized per unit time, that is called the first order kinetics. তাহলে এটা মানে কি, যদি এক্সাম্পল দেওয়া হয় যে কোন একটা ড্রাগ ধরে নে 100 মিলিগ্রাম অ্যাপ্লাই করার পর কোনো একটা কনসেন্ট্রেশন অ্যাচিভ করলো, অ্যাচিভ করার পর দ্যাট ইজ মেটাবলাইজড 5 মিলিগ্রাম পার ইউনিট টাইম। ফিক্সড অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ মেটাবলাইজড পার ইউনিট টাইম। তার মানে ধরে নেওয়া হয় প্রতি 10 মিনিটে যদি 5 মিলিগ্রাম পার 10 মিনিট যদি মেটাবলাইজ হয়, তাহলে 100 মিলিগ্রাম অ্যাপ্লাই করার পর 10 মিনিট পরে কতটা ড্রাগ থাকবে? 100 milligram after the application of 100 milligram of the drug, if a drug is metabolized via the zero order kinetics at a rate of 5 milligram per 10 minute, তাহলে 10 মিনিট পর কতটা থাকবে? What amount of the drug remains after 10 minutes? 100 milligram 5 milligram per 10 minute, তাহলে 10 minutes পর the amount of the remaining drug, হ্যাঁ 95। আরো 10 মিনিট পরে, আরো 10 মিনিট পরে 90 হবে। তাহলে ফিক্সড অ্যামাউন্ট। এবার যদি এটা 500 মিলিগ্রাম অ্যাপ্লাই করা হয় তাহলে 10 মিনিটস পর কতটা হবে? 495। আরো 10 মিনিটস পর 490। দ্যাট ইজ ডিপেন্ডস, দ্যাট ডাজ নট ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্টার্ড অর প্লাজমা কনসেন্ট্রেশন। The only fixed is here, only constant is here, the amount of the drug metabolized per unit time. If the drug is metabolized according to fraction, তাহলে কি হতো? If a drug is metabolized 10% per 10 minute ধরে নেওয়া হয়, তাহলে যদি 100 মিলিগ্রাম যদি অ্যাপ্লাই করা হতো তাহলে আফটার 10 মিনিট কতটা থাকতো? 90। তারপরে 81, মানে যত এরকম হতে থাকবে। তাহলে যদি 500 মিলিগ্রাম অ্যাপ্লাই করা হতো তাহলে 450। তারপরেরটা, তাহলে অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ এখানে ফিক্সড ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ, তার মানে ড্রাগ, ইফ দ্য ড্রাগ ডোজ ইজ গিভেন ইন হায়ার ডোজ, হায়ার অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ মেটাবলাইজড ইন কেস অফ ফিক্সড
fraction of the drug when the drug is metabolized in the first order kinetics. In case of zero order kinetics, fixed amount of the drug is metabolized irrespective of dosing amount. তাহলে এটার মেইন ইমপ্লিকেশনটা কোথায়? কোন ড্রাগের ক্ষেত্রে টক্সিসিটি চান্সেস বেশি থাকবে? কোন ড্রাগের ক্ষেত্রে টক্সিসিটির চান্সেস বেশি থাকবে বা সাইড এফেক্টের চান্সেস বেশি থাকবে? অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের চান্সেস জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে। কারণ বিকজ ফিক্সড ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ ইজ মেটাবোলাইজড পার ইউনিট টাইম। তাহলে ড্রাগের ডোজ যদি বেশি হয়, ফিক্সড ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ ইজ মেটাবোলাইজড। মানে 3000 মিলিগ্রাম যদি দেওয়া হয়, তাহলে যদি 10% রেটে মেটাবোলাইজড হয়, তাহলে 10 মিনিট পর বা পার ইউনিট টাইম পর 2700 মিলিগ্রাম। যদি এটা দেখা যায় 100 মিলিগ্রাম পার 10 মিনিটস অ্যাপ্লাই করা হয়, ফিক্সড ফ্র্যাকশন ফার্স্ট অর্ডার। আর যদি ফিক্সড অ্যামাউন্টের ক্ষেত্রে, তাহলে দেয়ার ইজ এ সার্টেন অ্যামাউন্ট, মানে আফটার এক্সিডিং দ্য সার্টেন ডোজিং অ্যামাউন্ট there is a higher chances of toxicity or adverse drug reaction in case of zero order kinetics, because fixed amount of the drug is metabolized, that is not related to the amount of the drug administered. So there is a higher chance of adverse drug reaction in case of zero order kinetics. The drug got metabolized by the zero order kinetics. A few example of the zero order kinetics drug metabolism. Drug কোন drug হয়? এটাও তো একটা নিমোনিক আছে, পর আছে, জিরো ওয়াট পাওয়ার বলে কিছু আছে। জিরো অর্ডার কাইনেটিক্স, W ফর ওয়ারফারিন, T ফর থিওফাইলিন, A ফর অ্যালকোহল, P ফর ফেনিটোইন। ঠিক আছে, এটা পড়ে নিবে একবার। জিরো ওয়াট পাওয়ার বলে একটা নিমোনিক রয়েছে। জিরো ফর জিরো অর্ডার কাইনেটিক্স, W ফর ওয়ারফারিন, T ফর থিওফাইলিন, A ফর অ্যালকোহল, ঠিক আছে, আর P ফর ফেনিটোইন, জিরো ওয়াট পাওয়ার। তাহলে these are the drug, and phenytoin initially they got metabolized in the first order kinetics, and after exceeding certain dosing range, the phenytoin goes to zero order kinetics of metabolism. মানে higher dose এর ক্ষেত্রে phenytoin zero order kinetics, phenytoin follows the zero order kinetics of metabolism. So there is a higher chances of toxicity when the dose got higher, because it is metabolism dynamics, metabolism kinetics is converted from first order to zero order.